মহাশয় মহাশয়কে আজকের অনুষ্ঠানে তাদের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি উত্তরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নমস্কার। মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মঞ্চে যতজন উপস্থিত আছেন সবাইকে যথাযোগ্য সম্মান, প্রণাম, অভিবাদন জানাই। এবং সর্বোপরি মঞ্চের সামনে যারা বসে আছেন আর যারা রক্তদাতা এবং এই এত বড় এই রকম একটা কোভিড পরিস্থিতিতে এত সুন্দর একটা রক্তদান শিবিরের যারা আয়োজনে উদ্যোক্তা, তাদের সবাইকে জানাই শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আমরা একটা কথা সবাই জানি যে রক্তদান জীবন দান আর রক্তদান মহৎ দান। এই একটা মাত্র দান পৃথিবীর সব থেকে পুণ্যের দান। তার কারণ যখন একটা মুমূর্ষ মানুষ সামান্য একটু আপনার দানের রক্তে বেঁচে যায় বা আরো অনেকগুলো বছর এই পৃথিবীতে হেসে খেলে থাকতে পারে, তখন কিন্তু আপনি একজন ঈশ্বর। আজকে আমি মনে করি যারা রক্তদান করছেন তারা সত্যি এক একজন করে ঈশ্বরের রূপ। কারণ আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রাণটা দিয়েছেন এবং আমাদের মা বাবা আমাদের প্রাণটা দিয়েছেন। তাই আজকে যারা রক্ত দিচ্ছেন, এই রক্ত ব্লাড ব্যাংকে এবং হসপিটাল, বিভিন্ন নার্সিং হোমে পৌঁছে যাবে এবং একটা একটা করে মুমূর্ষু মানুষ তাদের দেওয়া রক্তে প্রাণ ফিরে পাবে। তাহলে ঈশ্বর তো আমাদের মাঝেই লুকিয়ে আছে। তাই আমরা স্বামীজির কথায় একটাই কথা বলতে পারি যে শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ জীবকে শিব ভেবে যদি সেবা করা যায় সেটাই পরম সেবা। উনি বলে গেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমরা এমন একটা দল করি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী, আমাদের আদরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বসময় এই শিক্ষায় দিয়ে যান যে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের হয়ে কাজ করতে হবে। তাই 294টা বিধানসভার প্রত্যেকটা ব্লকে নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এই যে মহামারী করোনা পরিস্থিতিতে এত মানুষের প্রাণ চলে যাচ্ছে রক্তের আকালে, সেখানে যাতে রক্তের আকালে মানুষের প্রাণ না যায়। তাই সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবারকে, মানুষকে সাথে নিয়ে আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে। আজকে আপনাদের মাননীয় বিধায়ক আছেন আপনাদের মাথার উপরে, তার সাথে আমাদের যেসব যুবর ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যুব সংগঠনের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের সবসময় গাইডেন্স, সাহচর্য রয়েছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের এক একজন সৈনিক হয়ে আমরা কিন্তু যেরকম রক্তক্ষয়ী লড়াই করে 2 মাস আগে সাম্প্রদায়িক, দেশ বিরোধী, মানুষ বিরোধী, জনবিরোধী সরকার বিজেপিকে উৎখাত করেছি, সেভাবে রক্ত দিয়ে আমরা আগামী দিন এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের নেত্রীকে ভারতবর্ষের মসনদে প্রতিষ্ঠা করব। এটাই হোক আমাদের রক্তক্ষয়ী চ্যালেঞ্জ, প্রতিশোধ। তার কারণ আমরা প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নিতে জানি, করতে জানি। এবং 292টা সিটে আমরা নির্বাচনী লড়াই করেছি। 2টো সিটে প্রার্থীর মারা যাওয়ার জন্য, অন্য দলের প্রার্থীদের মারা যাওয়ার জন্য ভোট এখনো হয়নি, আগামী দিনে হবে। সেই 213টা সিট বাংলার মামাটি মানুষ, বিশেষত মহিলারা নিজেদের সম্মান সুরক্ষা বাঁচানোর স্বার্থে আমাদের নেত্রীকে আশীর্বাদের ঝুলি উপচে দিয়েছে। আজকে আমাদেরকে ভাবতে হবে যে 2021-এর বিধানসভা নির্বাচনটা আমাদের কাছে সেমিফাইনাল ছিল, ফাইনাল লড়াই আমাদের বাকি আছে।
সেটা 2024 লোকসভা নির্বাচন। যেদিন আমরা আমাদের জনগণমন নেত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মসনদে বসিয়ে আমরা প্রথমবারের মতো বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করব মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই দিনই হবে আমাদের এক একজন তৃণমূল কংগ্রেসের সৈনিকের প্রকৃত রক্তক্ষয়ী লড়াইয়ের জয়। আমরাই করে দেখাবো, আমরাই করে দেখাবো বাকি ভারতবর্ষকে। এবং মহামতি গোখলের কথাতে আমরা দেখিয়েছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমাদের নেত্রী যেটা করে দেখিয়েছেন, এই জনবিরোধী সরকারকে বাংলা থেকে উৎখাত করে আগামী দিন এই লড়াইয়ে ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষে। তাই দেখুন, ভারতবর্ষের সমগ্র বিজেপি বিরোধী দল আমাদের নেত্রীকে তাদের নেত্রীর মর্যাদায় বসিয়েছে, আসন দিয়েছে। এবং তিনি দিল্লি সফর তার অত্যন্ত ফ্রুটফুল হয়েছে। কিছু বিজেপি ঘেঁষা মিডিয়া চ্যানেল যারা অল টাইম বিজেপির খেয়ে আমাদের বিজেপির দালালি করে এবং তৃণমূলের বদনাম করে, সেই সব দু একটা চ্যানেল ছাড়া আমি আপনাদের বলছি নেত্রীর এই সফর অত্যন্ত ফ্রুটফুল হয়েছে, যেটা আগামী দিনে বিজেপির ঘুম ওড়ানোর পক্ষে যথেষ্ট। এবং আমি একটাই কথা বলতে চাই, যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে তো আমার শতকোটি প্রণাম। তাদেরকে দেখে আরো অনেক মানুষ আগামী দিন রক্ত দিতে এগিয়ে আসুন। এই কারণে কথাটা বলছি, অনেক জায়গায় রক্তদান শিবিরে যেয়ে দেখেছি অনেকের ইচ্ছে আছে রক্ত দিতে, কিন্তু ভয় পায়। অনেকে ভাবছে রক্ত দিলে ছোঁয়াচে রোগ শরীরে ঢুকে যাবে, অনেকে ভাবছে রক্ত দিলে কি জানি মরে যাব না তো। এইসব মাথা থেকে অমূলক চিন্তাগুলো একদম দূরে সরিয়ে রাখুন এবং আগামী দিন আরো আরো মানুষ রক্তদান করতে উৎসাহী থাকুন, যাতে আপনার রক্তে আরো অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। আর রক্তদান থেকে কোনোভাবে রোগ জীবাণু ছড়ায় না, সংক্রমণ ছড়ায় না। এবং যে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ রক্ত আপনার শরীর থেকে নেওয়া যায়, প্রশিক্ষিত ডক্টর নার্সরা সেটা পরীক্ষা করে ঠিক ততটা পরিমাণ রক্তই আপনার শরীর থেকে নেবে, যাতে আপনার শরীরের কোনো ক্ষতি না হয়। তো আমি সেটাই বলবো, আপনাদেরকে দেখে যাতে আগামী দিন আরো মানুষ রক্ত দিতে আসে, সেই উদ্বুদ্ধতারা মানুষের মধ্যে আরো বাড়ুক, সচেতনতাটা বাড়ুক। দেখুন, আজকে হাওড়া জেলায় বলতে বাধ্য হচ্ছি, যদিও এটা একটা সমাজ সেবামূলক প্রোগ্রামে এসেছি, কিন্তু একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো সেটাই এখন আমার অবস্থা। তার কারণ আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেস করি, তাদের মধ্যে সবসময় টিএমসি, মমতা ব্যানার্জি, মানুষের পাশে কি করে কাজ করবো, এটাই আমাদের মধ্যে থাকে। তা আপনাদের এই জেলা থেকে কয়েক মাস আগে একটা গদ্দার বেঈমান বেরিয়ে গেছিল। যখন 2 মাস আগে এখানকার ভাইরা আমাকে ইনভাইট করেছিল, বলেছিল যে দিদি এখানে প্রচারে পাইনি, তো সীতানাথদার প্রচারে আসতে পারিনি। তো যে হোক কোনোভাবে অন্য এত গোটা পশ্চিমবঙ্গ ছুটে বেরিয়েছিলাম, সারা পশ্চিমবঙ্গের কোনো জেলায় বাকি নেই যেখানে আমি প্রচারে যাইনি। তো সেখানে আমি হাওড়াতেও অনেকগুলো জায়গায় প্রচার করে গেছি, আমতা, উদয়নারায়ণপুর, অনেক জায়গায়। তো এখানে আসার খুব ইচ্ছা ছিল, সময়ের অভাবে পারিনি। এই ডোমজুর, জগৎবল্লভপুর, তার কারণটা হচ্ছে কয়েক মাস আগে ওই কাঁথির গদ্দার বেঈমানের মতন আপনাদের এখানকার একটি গদ্দার বেঈমান, জানি না মুখ্যমন্ত্রী না অর্থমন্ত্রী কি হবার টোপ পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে গেছিলেন। আজ তার অবস্থাটা দেখছেন। আজকে হাওড়া জেলায় প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে এদের মতো গদ্দার বেঈমানগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু তিনি ফিরে আসার জন্য হাত পা ছুঁড়ে কাঁদছেন, কিন্তু তাকে নেওয়া হবে কিনা সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু আপনারা বুঝিয়ে দিয়েছেন যে তার মর্যাদাটা কোথায়। 2016-তে 1 লক্ষের বেশি ভোটে জিতে কেউ ভেবেছিল কি বড় হনু হয়ে গেছি, তাহলে মনে হয় নেত্রীর পোস্টার বা তৃণমূল কংগ্রেসের সাইনটা ছাড়াই আমি বিরাট বড় জননেতা। কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ একটাই সিম্বল চেনে, জোড়া ফুল, আর মানুষ একটাই
ফেস দেখে তৃণমূলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কাউকে চেনে না। এবং দোসরা মে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তাই মিস্টার ব্যানার্জিকে দেখুন, তার সব এনার্জি শেষ হয়ে সে এখন আকুতি মিনতি করছে কবে তাকে ফেরানো হয়, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। এবং এবারের দরজাটা এতটাই ছাঁকনিটা কঠোর যে সেই ছাঁকনিতে সহজে কিন্তু কেউ বলবে না। আগামী দিনে দেখতে পাবেন আরো অনেকে, বিজেপির অনেক বিধায়ক এবং সাংসদেরা তলে তলে যোগাযোগ করছে যে কবে তৃণমূল কংগ্রেসে তারা জয়েন করতে পারবে। আমি বলেছিলাম যে এখন থেকে বিজেপি নিজেদেরকে নিজেরা সান্ত্বনা দেয়, দেখেছেন আপনারা নিশ্চয়ই ফলো করছেন, বলছে আমরা তো 3 থেকে 77 হয়েছি। আরে বাবু, এটা বলো যে 200 থেকে 74 হয়েছো, ঠিক কিনা বলুন? যারা বলছিল, যাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে হাম লোগ 200 পার করেগা, 2রা মে পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, তার আগে শপথ নিয়ে নেবে। তো শপথটা এসে দাঁড়ালো 77-এ। আমি বলেছিলাম যে 70 থেকে 80টার বেশি বিজেপি পাবে না। আমার পুরনো ভিডিও যারা ফলো করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন, এই কথা আমি বলেছিলাম যে 70 থেকে 80টা বিজেপি বেরোবে না, দেখুন 77। আর একটা কথা বলেছিলাম যে 77 জন 77 দিন থাকে কিনা দেখুন, এখন 74। এবার এই 74 জন আগামী 74 দিন থাকে কিনা সেটা দেখা। আর 18 জন সাংসদ দেখুন, অনেকে বলছে রাজনীতি ছেড়ে দিচ্ছি। এবং বিজেপির যে গোষ্ঠী কোন্দল, বিজেপির যে মারামারি, সেটা কিন্তু এখন হাটে বাজারে হয়ে গেছে। মানে সস্তায় মাছ পাওয়া গেলে দেখবেন অনেক জায়গায় খুব কোন্দল হয়, তো এখন কিন্তু সেই হাটে বাজারে হয়ে গেছে। বিজেপির গোষ্ঠী কোন্দল এতটাই প্রকাশ্য যে সাংসদ বিধায়করা রাজ্য সভাপতিকে মানে না, রাজ্য সভাপতিকে তাদের মন্ত্রী মানে না, বিরোধী দলনেতার সাথে বাকিদের বনিবনা নেই। এই অবস্থা। রাজ্য সভাপতি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হব, সেখানে তাকে আমাদের দল থেকে যাওয়া একজন গদ্দার বেঈমানের আন্ডারে রাজনীতি করতে হচ্ছে। মানে এই হচ্ছে এখন বিজেপির পরিণতি। আবার একজন গায়ক, তিনি করোনার সময়, আমি আসানসোলেও প্রচারে গেছিলাম, সেখানে আমাকে আমাদের মন্ত্রী মলয় বাবু নিয়ে গিয়েছিল। তো সেখানেও গিয়ে শুনেছি করোনা মহামারীর সময়ে মিস্টার সুপ্রিয়কে পাওয়া যায়নি আসানসোলে। তিনি অত্যন্ত বুক ফিরিয়ে, বুক চিতিয়ে বা দলের চাপে হয়তো দাঁড়াতে চাননি, কারণ জানতেন যে টালিগঞ্জের হারটা নিশ্চিত। টালিগঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, তৃণমূল কংগ্রেসকে চেনে, সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না। তো সেই বিপুল একটা হতাশা, তার সাথে হাফ প্যান্ট মিনিস্ট্রিটা চলে যাওয়া, সবকিছুতে উনি এতটাই বিপর্যস্ত যে রোজ তেলের দাম বাড়ানো, পেট্রোল ডিজেল কেরোসিন থেকে সর্ষের তেলের দাম বাড়ানো সরকারকে ভাবলেন উনি একটু বার্গেনিং করি, তৈলমর্দন যদি একটু ওনার দলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা নাড্ডাজি করেন, সেই কারণে বলছেন রাজনীতি ছেড়ে দেব। মানে এদের স্বার্থপরতা ভাবুন, মন্ত্রিত্বটা ইম্পর্টেন্ট, সাংসদ বিধায়কটা ইম্পর্টেন্ট নয়। তোমাকে যে লক্ষ লক্ষ মানুষ জিতিয়েছে তাদের প্রতি তুমি দায়বদ্ধ নও। হাফ প্যান্ট মিনিস্ট্রিটা চলে গেছে বলে তার একদম ঘুম হচ্ছে না। এদের মতন মানুষদেরকে জেতানো হয়েছে। আর বাংলার মানুষ 2019-এ করা সেই ভুলটা বুঝে গেছিল যে বিজেপিকে এতগুলো সাংসদ জেতানোটা ভুল হয়েছে। তাই করোনা থেকে শুরু করে, ফেনী থেকে শুরু করে, বুলবুল থেকে শুরু করে, জজ থেকে শুরু করে সবকিছুতে মানুষ যাকে পাশে পেয়েছে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 65 বছর বয়সে 5 ফুট 2 ইঞ্চি হাইটে এই কোভিড পরিস্থিতিতেও নিজে নেমে মানুষের পাশে থেকেছেন। ভাবেননি যে আমি নিজে তো করোনা এফেক্টেড হয়ে যেতে পারি, যেখানে ডাক্তার বলেছিলেন 60 বছরের ওপরের বয়স্ক মানুষদের জন্য বেশি রিস্ক। আর পেয়েছিলেন কাদেরকে? না, তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে। আমি আদিবাসী অঞ্চলেও প্রচারে যে শুনেছি, তারা কিন্তু তখনও জানতো না যে আমি তৃণমূল কংগ্রেস থেকে এসেছি। আদিবাসী মহিলা বলছেন, নামটা আমি বলছি না, টাইটেলটা মান্ডি, বলছে করোনা পরিস্থিতির সময় ওদের ভাষায় বলছে, আমি আপনাদের বাংলায় বলছি, যে অসুবিধা আমাদের কিছু বুঝতে দেয়নি, আমাদের বাড়ির সামনে খাবারটা নয় জলটা পর্যন্ত তৃণমূল পৌঁছে দিয়ে গেছে, তাহলে দিদি ছাড়া কাউকে চিনি না। আর খোঁজ নিন বিজেপিকে পাশে পাওয়া গেছিল কিনা বা এখনো পাচ্ছেন কিনা। তাদের কর্মীরা নিজেদের মধ্যে লড়াই করে, মারপিট করে, ঝগড়া করে, হাতাহাতি
খুনোখুনি করছে, সেটা তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে আমাদের কর্মীদের নেতাদের বদনাম করা হচ্ছে। বলতে খুব দুঃখ লাগে যে এখন মানবাধিকার কমিশনও পর্যন্ত এখন কেন্দ্রীয় সরকারের রঙে রঙিন হয়ে গেছে, তারা আবার আমাদের নেতাদের বিরুদ্ধেও কেস দিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। মানে বিপুল হারটা চরম হতাশার জন্ম দিয়েছে। কেন্দ্রীয় বিজেপি বুঝতে পেরেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করা চারটিখানি কথা নয়, ইনি আগামী দিন বাংলা থেকে আমাদের সরিয়েছেন এবং আগামী দিন কেন্দ্র থেকেও আমাদের সরাবেন। তাই ভয় পেয়ে গেছে এবং একটাই কথা বলতে চাই, বিজেপি কা ये डर हमें अच्छा लगा। ঠিক আছে, তাই সবাইকে একটা কথা বলবো, আরো অনেক বক্তব্য, অনেক মঞ্চে অনেক বক্তারা রয়েছেন, তারা আরো অনেক কথা আপনাদেরকে বলবেন। আগামী দিন আমার সুযোগ পেলে নিশ্চয়ই আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড বিধি মেনে চলুন, মাস্কটা একটু ইউজ করবেন সবাই, কারণ আপনারা জানেন যে থার্ড ওয়েভ আসতে চলেছে। অনেক জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় এসে গেছে অলরেডি, আমাদের দেশেও হয়তো তার ঢেউ আছড়ে পড়বে। তাই সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে থাকুন। মামাটি মানুষ জিন্দাবাদ, আমার নেত্রী তোমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার। ধন্যবাদ মাননীয়া সুজাতা মণ্ডল মহাশয়কে, আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের জগৎবল্লভপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অত্যন্ত স্নেহের আমাদের অনিকেত চক্রবর্তী এবং ডোমজু পঞ্চায়েত সমিতির সদস্য জয়দীপ মণ্ডল, এনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মালবিকা ঘোষা, কৃষ্ণা পাত্র, পুষ্পস্তবক দিচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা পাত্র।